বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এর তৃতীয় নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি। তো এই ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে প্লেলিস্ট যে অপশনটি রয়েছে এটাকে ক্লিক করে নিচের দিকে গেলেই এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করা থাকবে। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো পার্ট নির্বাচন করে ক্লাসগুলো উপভোগ করতে পারবে। আজকের ক্লাসে আমরা রসায়ন পাঠের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি, এটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা এই রসায়ন পাঠের গুরুত্বটা একটা চার্ট আকারে আমরা উল্লেখ করেছি, যেখানে গুরুত্বের সম্পর্কে কিছু মূল দিক, মানে কোন কোন বিষয়ের উপরে রসায়ন পাঠের গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের দিক উল্লেখ করেছি এবং সেগুলোর ব্যাখ্যা আমরা করেছি। তোমরা ঠিক এভাবেই নোট করবা এবং এভাবে তোমরা পড়াশোনা করবা, তাহলে পরীক্ষা আসলে খুব সহজেই এগুলো মনে থাকবে এবং তোমরা উত্তর করতে পারবা। যেমন দেখো, গুরুত্ব সম্পর্কে কিছু মূল দিকের ভিতরে রয়েছে, যেমন প্রাকৃতিক জগতের বোঝাপড়া, মানে প্রাকৃতিক জগৎ সম্পর্কে আমরা রসায়ন পাঠ করলে জানতে পারি। যেমন প্রাকৃতিক জগৎকে বুঝতে সহায়তা করে। এই যে রসায়ন পাঠ করলে আমরা প্রাকৃতিক জগৎ সম্পর্কে জানতে পারি। প্রতিটি পদার্থের গঠন, মানে প্রত্যেকটা পদার্থ কি কি পরমাণু বা অনুপরমাণু দ্বারা গঠিত সেই সমস্ত বিষয় জানতে পারি এবং বৈশিষ্ট্য নির্ধারণ করতে রসায়ন সহায়ক ভূমিকা পালন করে। মানে ওই পদার্থটার বৈশিষ্ট্যটা কি রকম হবে, ঠিক আছে, ওই পদার্থটার বৈশিষ্ট্য কেমন হবে সেটাও আমরা এই রসায়ন পাঠ করে জানতে পারি। যেমন দেখো এখানে উদাহরণস্বরূপ কিভাবে পানি H2O গঠিত হয়েছে। পানি গঠিত হয়েছে মানে H2O, পানির রাসায়নিক সংকেত কি বলতো? H2O। এখন এই H2O এর ভিতরে দুইটা হাইড্রোজেন রয়েছে এবং একটা অক্সিজেন রয়েছে। তাহলে এখানে কিভাবে পানি গঠিত হলো সেটা আমরা যদি জানতে চাই তাহলে আমাদের রসায়ন পাঠের প্রয়োজন হবে। ঠিক সেরকম আরো অনেক পদার্থ রয়েছে যেগুলো কিভাবে গঠিত হয় সেগুলো আমাদেরকে যদি জানতে হয় তাহলে রসায়ন পাঠ করতে হবে। তারপর যেমন দেখো কিভাবে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। আমরা জানি গাছ বা উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদের যে শিকড় রয়েছে সেই শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে সূর্যের আলো দিয়ে, আর উদ্ভিদের যে গাছের যে পাতা, ওই গাছের পাতাতে থাকে ক্লোরোফিল, এর মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে তারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। উপজাত হিসেবে তারা অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেন ছাড়া আমরা এবং সমস্ত প্রাণীরা এই অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, তাই না? তাহলে এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে কিভাবে অক্সিজেন তৈরি হয়, কিভাবে খাদ্য শৃঙ্খলে রাসায়নিক উপাদানগুলো ভূমিকা রাখে, এই সমস্ত বিষয় আমরা রসায়ন পাঠ করার মাধ্যমে জানতে পারি। তাহলে এই সমস্ত বিষয়টা কি? এই সমস্ত বিষয় হচ্ছে প্রাকৃতিক জগতের সম্পর্কে জানতে পারি। তার জন্য এখানে আমরা হেডলাইনটা দিয়েছি প্রাকৃতিক জগতের বোঝাপড়া সম্পর্কে আমরা রসায়ন পাঠের মাধ্যমে জানতে পারি। পরীক্ষায় যদি আসে যে প্রাকৃতিক জগতের সম্পর্কে, প্রাকৃতিক জগৎ সম্পর্কে আমরা জানতে পারি কোনটি পাঠের মাধ্যমে, তাহলে বলবো রসায়ন পাঠের মাধ্যমে। এরকম এরপরে 2 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রয়োগমূলক বিজ্ঞান। প্রয়োগমূলক বিজ্ঞান বলতে যেমন দেখো বিভিন্ন সেক্টরে আমরা যে বিজ্ঞানগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, এটাকে বলা হয় প্রয়োগমূলক বিজ্ঞান। যেমন দেখো ঔষধ ক্ষেত্রে কিভাবে বিজ্ঞান কাজে লাগে, কৃষি ক্ষেত্রে কিভাবে বিজ্ঞান কাজে লাগে, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে কিভাবে বিজ্ঞান কাজে লাগে, এটা আমরা রসায়ন পাঠ করার মাধ্যমে জানতে পারি। যেমন দেখো রসায়ন থেকে আমরা ওষুধ তৈরির পদ্ধতি শিখতে পারি। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, তাই না? তো এই ওষুধগুলো কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, বা নতুন নতুন ওষুধ তৈরি করতে হলে আমাদের অবশ্যই রসায়ন বিজ্ঞানের সহায়তার প্রয়োজন। রসায়ন ছাড়া তো আর আমরা ওষুধ তৈরি করতে পারি না, তাই না? তো এই যে রসায়ন থেকে আমরা ওষুধ তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে পারি, নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে পারি। রোগ প্রতিরোধের ক্ষেত্রে রসায়নের অবদান অনস্বীকার্য। স্বীকার তো করতেই হবে, রসায়নের অবদান ছাড়া আমরা ওষুধই তৈরি করতে পারবো না। এরপরে দেখো কৃষি ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো যায়। আমরা যখন ফসল উৎপন্ন করি, একই জমিতে বারবার ফসল তৈরি করতে থাকলে ওই ফসল ও জমির উর্বরতা হ্রাস পায়। তখন আমরা উর্বরতা ঠিক রাখার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের
রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। এই রাসায়নিক সারগুলো কিন্তু অবশ্যই রসায়ন পাঠের মাধ্যমে জানতে হবে যে কিভাবে সারগুলো তৈরি করা যায়, তাই না? কীটনাশক বা যে যদি এখানে ফসলে কোনো কীট পতঙ্গ লাগে বা হচ্ছে কীট পতঙ্গ এসে সে ফসলে ক্ষতি করে, আমরা সেগুলোকে বিনাশ করার জন্য বা দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক থাকে। ওই কীটনাশকগুলো কিন্তু রসায়ন পাঠ করার মাধ্যমে আমরা শিখতে পারি বা জানতে পারি কিভাবে এই কীটনাশকগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, কীটনাশক এবং অন্যান্য রাসায়নিক দ্রব্যও কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা পালন করে। আবার খাদ্য প্রক্রিয়াকরণ, রসায়ন খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং খাদ্যের পুষ্টিমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের বিভিন্ন খাবারে বিভিন্ন রকম উপাদান থাকে, খাবারের বিভিন্ন ধরনের উপাদান থাকে। আবার এই একই খাবার আমাদের অনেক দিন সংরক্ষণেরও প্রয়োজন হয়, তাই না? যেমন দেখো, আমরা যে শুকনো খাবারগুলো ক্রয় করি দোকান থেকে, বিস্কুট জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলো তার একদিনে নষ্ট হয়ে যায় না, এটা অনেক দিন সংরক্ষণ থাকে, তাই না? 1 বছর 2 বছরও থাকে। তো ওগুলাকে এতদিন সংরক্ষণ করতে হলে আমাদের অবশ্যই রসায়নের প্রয়োজন হবে, তাই না? রসায়ন পাঠ করার মাধ্যমে আমরা জানতে পারি যে এই খাবারগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। সবই এই রসায়ন পাঠের মাধ্যমে জানতে পারি। তাই বলা হচ্ছে প্রয়োগমূলক বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের রসায়নের প্রয়োজনীয়তা আছে। এরপরে পরিবেশ সংরক্ষণ, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, তাই না? তো ওই পরিবেশটা যদি সুন্দর না থাকে বা হচ্ছে নির্মল না থাকে, তাহলে আমরাও তো সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো না। এজন্য পরিবেশটাকেও সংরক্ষণ করতে হবে আমাদের। তো এই পরিবেশটাকে কিভাবে সংরক্ষণশীল করতে পারি বা কিভাবে সংরক্ষণ করতে পারি, এটার জন্য আমাদের রসায়ন পাঠ করা গুরুত্বপূর্ণ। যেমন রসায়নের জ্ঞান পরিবেশ সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশে ক্ষতিকারক রাসায়নিক প্রভাব, জলবায়ুর পরিবর্তন, দূষণ এবং এর প্রতিরোধে কিভাবে কাজ করা যায় তা রসায়নের মাধ্যমে আমরা বুঝতে পারি। উদাহরণস্বরূপ, প্লাস্টিক দূষণ কমানো যায়, বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাসায়নিক প্রক্রিয়া রয়েছে এবং কার্বন নির্গমন হ্রাসে রসায়ন গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের চারপাশে প্রচুর পরিমাণ প্লাস্টিক আমরা কি করি, পরিবেশে উন্মুক্ত করে দিই। আবার বায়ু দূষণ করি, তাই না? ধূমপান করা সহ বিভিন্ন ধরনের ধোঁয়া জাতীয় যে পদার্থগুলো আমাদের বায়ুকে দূষিত করে, সেই দূষণ মুক্ত করতে হলে আমাদের কি কি করতে হবে, কিভাবে আমরা দূষণ মুক্ত রাখতে পারি, এটা আমরা রসায়ন পাঠ করার মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, এরপরে নিত্যদিনের জীবন, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা রসায়নের মাধ্যমে সেগুলোর আমরা অভাব পূরণ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে রসায়ন ভূমিকা পালন করে। যেমন রান্নাবান্নার ক্ষেত্রে তো প্রচুর পরিমাণ রাসায়নিক উপাদান আমরা ইউজ করে থাকি। রান্না করার সময় বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে যা খাবারকে সুস্বাদু এবং নিরাপদ করে তোলে। এরপর হচ্ছে সৌন্দর্য এবং প্রসাধনী, আমাদের যত রকমের মেকআপ রয়েছে, তাই না? মেকআপ যে দ্রব্যাদি রয়েছে যেগুলো দ্বারা আমরা মেকআপ করে থাকি, ওই সমস্ত প্রসাধনী সবকিছু কিন্তু রসায়নের ভূমিকা রয়েছে। রসায়ন ছাড়া তো কোনো প্রসাধনী তৈরি করা যায় না। আমরা বডি স্প্রে ইউজ করি, এটাতেও তো রসায়নের ভূমিকা রয়েছে। এরকম যত রকমের সৌন্দর্য এবং প্রসাধনী রয়েছে, সৌন্দর্য বৃদ্ধিকারক যত প্রসাধনী রয়েছে, সবই রসায়নের অবদান। প্রসাধনী দ্রব্য এবং অন্যান্য ব্যক্তিগত ব্যবহারযোগ্য দ্রব্যগুলোর উৎপাদনে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। এরপর দেখো পরিচ্ছন্নতা, আমরা যে আমাদের কাপড় চোপড় পরিষ্কার করি, তারপরে আমাদের ঘরের যে আসবাবপত্র পরিষ্কার করা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা, সবকিছুতেই আমাদের রসায়নের ভূমিকা লাগে। যেমন দেখো, আমাদের ডিটারজেন্ট, স্যানিটাইজার, অন্যান্য পরিষ্কারক যে দ্রব্য রয়েছে, সেগুলো রাসায়নিক উপাদানগুলো জীবাণু ধ্বংস করতে এবং পরিচ্ছন্নতা রক্ষা করতে সহায়তা করে। এই যে ডিটারজেন্ট বলো, সাবান বলো, স্যানিটাইজার বলো বা অন্যান্য পরিষ্কারক যে দ্রব্যাদি রয়েছে, যেমন গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, আর অনেক কিছু রয়েছে, এই সবগুলো কিন্তু রসায়নের অবদান। রসায়ন ছাড়া তো আমরা এই ডিটারজেন্ট বা স্যানিটাইজার বা এই জাতীয় কোনো কিছু তৈরি করা কল্পনা করতে পারি না। তারপর দেখো শিক্ষা এবং গবেষণা, শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি পায়। এটি শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং গবেষণা এবং উদ্ভাবনমূলক কাজের ক্ষেত্রেও দরকারি হয়ে থাকে। যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরাই যে এখন রসায়ন পড়তেছো, এরপরে তোমরা ইন্টারে রসায়ন পড়বা, এরপরে আরো যদি রসায়নের সম্পর্কে তোমার ধারণাকে আরো ভালো করতে চাও, তাহলে তোমাকে রসায়ন নিয়ে তোমাকে উচ্চতর ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে এখানে তুমি সেগুলোকে গবেষণা করতে পারো, নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন করতে চাইলে তোমাকে রসায়ন নিয়ে পড়াশোনা করতে হতে পারে। তাহলে এটা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
আবিষ্কার এবং উদ্ভাবন। তো এখানে রসায়নের জ্ঞান নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করে। নতুন নতুন কোনো কিছু যদি আবিষ্কার করতে হয়, সেটা কৃষি ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে, তো আবার ওষুধ ক্ষেত্রে হতে পারে। তো আমাদের যদি আমরা রসায়নের মাধ্যমে বা গবেষণার মাধ্যমে নতুন কিছু তৈরি করি, তাহলে তো সেটা অবশ্যই রসায়ন বিজ্ঞানের ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ নতুন শক্তির উৎস উৎস পরিবেশ বান্ধব প্রযুক্তি, বিকল্প জ্বালানির বিকাশে রসায়নের ভূমিকা অপরিসীম। এগুলো আবিষ্কার এবং উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের সাহায্য করে থাকে। তারপর চিকিৎসা ক্ষেত্রে অবদান বা চিকিৎসা শাস্ত্রে অবদান। যেমন দেখো, ওষুধ ও চিকিৎসা, নতুন ধরনের নতুন নতুন ওষুধ রয়েছে, ভ্যাকসিন, চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন রসায়নের মাধ্যমে কিন্তু সম্ভব হয়। নতুন যদি কোনো রোগ হয়ে থাকে বা নতুন কোনো ভাইরাস, যেমন দেখো এখানে কোভিড-19 যে ভাইরাসটা তৈরি হয়েছিল, সেটা তো নতুন ছিল। তখন বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং সৃষ্টিকর্তার সাহায্যে নতুন ঔষধ তৈরি করা সম্ভব হয়েছিল। তো চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, ক্যান্সার নিরাময়ের ওষুধ এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধের উদ্ভাবন রসায়নের অগ্রগতির ফল। এরপরে চিকিৎসা এবং প্রযুক্তির ক্ষেত্রে চিকিৎসা প্রযুক্তি। প্রযুক্তি কাকে বলা হয়? বিজ্ঞানের আবিষ্কৃত জ্ঞানকে মানুষের কাজে ব্যবহার করাটাই হচ্ছে প্রযুক্তি। এখন রসায়নের ক্ষেত্রে রসায়নেরও মানুষের এরকম রসায়নের জ্ঞানও মানুষের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে যে প্রযুক্তি তৈরি করা হয়েছে, যেমন দেখো এক্স-রে, এমআরআই, অন্যান্য চিকিৎসা পরীক্ষার প্রযুক্তির উন্নয়ন ও রসায়নের সঙ্গে সম্পৃক্ত। এরপর হচ্ছে দেখো শিল্প ও উৎপাদন। শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে রসায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা শিল্প বিভিন্ন ধরনের শিল্প হতে পারে, সেটা হতে পারে প্লাস্টিক শিল্প, হতে পারে সেটা কাপড় শিল্প, পেট্রোকেমিক্যালস, ইলেকট্রনিক্স ইত্যাদির উৎপাদন রসায়ন প্রয়োগের ফল রয়েছে। এখানে কোন একটা শিল্প কলকারখানা, সেটা হতে পারে প্লাস্টিক, কাপড়, রং, পেট্রোকেমিক্যাল, ইলেকট্রনিক্স, যাই বলো, এটার রসায়নের ভূমিকা ছাড়া তো সম্ভবই না। প্রত্যেকটা যে শিল্প কলকারখানা রয়েছে, এখানে রসায়নের ভূমিকা লাগবেই লাগবে। ঠিক আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে রসায়ন ছাড়া কোনো এক শিল্প কল্পনা করা সম্ভব না। জীবন মানের উন্নয়ন। রসায়ন মানুষের জীবন মানে কি করে? উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। নতুন উপাদানের উদ্ভাবন করে, মানে নতুন নতুন জিনিসের তৈরি করে। খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ এবং স্যানিটেশনের ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ দূষণের কমানো, সবকিছুই রসায়ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে। এরপরে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা। বৈশ্বিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যেমন দেখো জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নবায়নযোগ্য শক্তি, তারপরে সবুজ শক্তি, পরিবেশ বান্ধব রাসায়নিক পদার্থের বিকাশ, সবগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য মানে করে থাকে, তাই না? মোকাবেলা করে থাকে। এর জন্য আমাদের রসায়ন প্রয়োজন হবে। আবার জল সরবরাহ, বিশুদ্ধ, আমাদের চারপাশে তো বিশুদ্ধ পানির অনেক অভাব রয়েছে, তাই না? এই পানিটাকে বিশুদ্ধ করার জন্য আমাদের রসায়নের সহায়তা প্রয়োজন হয়। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে রসায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ পানি বিশুদ্ধীকরণের জন্য বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত হয়। তো এই যে আমরা আলোচনা এতক্ষণ করলাম, এই সবগুলো কিন্তু রসায়ন পাঠের গুরুত্ব আলোচনা করলাম। এখন আমাদের পরীক্ষায় এটা কিভাবে আসতে পারে? যেমন দেখো, এইভাবে আসতে পারে, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে, ছোট প্রশ্ন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও, আমাদের পেইড কোর্সে মাসিক মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। যেমন সেটা রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে। যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে আমাদের নাম্বার 01620103495। প্রতিদিন ক্লাস আছে এবং প্রতিদিন 2টা করে ক্লাস থাকে। আচ্ছা, এরপর যদি কেউ আর্টস এবং কমার্সে কোন সাবজেক্ট পড়তে চাও, যেমন গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা সাবজেক্টে তোমরা চাইলে ভর্তি হতে পারো মাত্র 220 টাকার মাধ্যমে। ঠিক আছে, আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও, আমাদের কোচিং এর ঠিকানা হচ্ছে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গলির মাথায়। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে চলে আসতে পারো। তো আলোচনা করছিলাম চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, এটা ব্যাখ্যা নিয়ে। তো চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। চাষাবাদটা কি? চাষাবাদ না, আমাদের যত ধরনের খাবার আছে, এই যে মনে করো শাকসবজি থেকে শুরু করে যত রকমের খাবার আছে, সব তো আমাদের কৃষি কাজের উপর নির্ভরশীল।
এই যে মনে করো চাল ডাল সবকিছু আমরা কৃষি ক্ষেত্রে উৎপন্ন করা হয় চাষাবাদের মাধ্যমে। তো ওই চাষাবাদে রসায়নের ভূমিকা রয়েছে। কি কি? চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, কেননা জমিকে উর্বর করার জন্য আমরা ব্যবহার করা হয় রাসায়নিক সার। তাই না? জমিতে যদি একই মানে ফসল যদি বারবার উৎপন্ন করতেই থাকি, জমির উর্বরতা হ্রাস পায়। ওই উর্বরতাকে ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হয়? জমিতে সার প্রয়োগ করতে হয়। ক্ষেতের যে ফসল পোকামাকড় থেকে বাঁচাতে মানুষ তৈরি করেছে কীটনাশক। ক্ষেতের যে ফসল আছে ওই ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড় লাগে, তাই না? ওই পোকামাকড় ফসলে ক্ষতি করে, ফসলকে কেটে দেয়, ইঁদুর লাগে, ইঁদুর সহ আরো অনেক কিছু আছে এগুলো ফসলে ক্ষতি করে, কেটে দেয় ফসলকে। তো ওইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কি করেছে? কীটনাশক বা ওইগুলোকে কিভাবে দমন করা যায় সেই কীটনাশক আবিষ্কার করেছে। তাহলে এটা কি? রসায়নের ভূমিকা। রসায়ন ছাড়া তো কীটনাশক আবিষ্কার সম্ভব না। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ রয়েছে। আমরা যদি এই প্রিজারভেটিভস ইউজ করি তাহলে খাদ্য অনেকদিন ধরে কি থাকে? সংরক্ষিত থাকে। এটা রসায়নের ভূমিকা, তাই না? তো শুধু খাদ্য না, যে মানে শুধুমাত্র খাবার মানে অনেক ধরনের খাবার আছে, যেমন দেখো আমরা চাইলে মাছকেও এইভাবে রাসায়নিক বিভিন্ন উপাদান ব্যবহার করে বিভিন্ন সময়ের জন্য কি করতে পারি? সংরক্ষণ করতে পারি, অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে যে আমরা আম দিয়ে আমরা যে ব্যবহার করে আচার বানিয়ে থাকি, এগুলো আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে থাকি। আর এ সকল পদার্থই রসায়নের অবদান। তাই বলা হচ্ছে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। এরপরে আমাদের আরো একটা প্রশ্ন এভাবে আসতে পারে, উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। হ্যাঁ, এই কথাটাও ঠিক। কেন? কারণ উদ্ভিদ মানে গাছপালা, উদ্ভিদের খাদ্য উৎপাদন করা রসায়নের সাথে সম্পর্কিত, উক্তিটি যথার্থ। কেননা যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? উদ্ভিদের যে শিকড় থাকে, তাই না, মূল, ওই মূলের মাধ্যমে মাটি থেকে পানি নিয়ে আসে, পানি সরবরাহ করে। এরপরে উদ্ভিদের যে পাতা, ওই পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল সূর্যের আলো পড়লে এরা তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। তো এই যে খাবার তৈরি করলো উদ্ভিদ, এটা কি? রসায়নের সাথে এই যে একটা বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে সালোক সংশ্লেষণ, এটা বিক্রিয়া না? বিক্রিয়ার মাধ্যমে খাদ্যটা তৈরি হলো। আবার এরা অক্সিজেনও তৈরি করে উপজাত হিসেবে, যেগুলো আমরা প্রাণীরা ইউজ করে থাকি। প্রাণীদের অক্সিজেন ছাড়া তো প্রাণীদের অস্তিত্ব কল্পনাও করা যায় না, তাই না? তো এগুলো তো অবশ্যই রসায়নের ভূমিকা রয়েছে। শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের বিক্রিয়া রসায়নের সাথে সম্পর্কিত। আবার শ্বসনের সময় কি করে? গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং কোষরস স্ফীতির বিক্রিয়ার সবই যেন রসায়নের সাথে সম্পর্কিত। তাহলে এটা রসায়নের অবদান রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা রসায়ন পাঠের গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া এখান থেকে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 801620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো, ফোন করেও যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে আজই আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।